আহি বুঝতে পেরে মাথা নিচু করে নিল। নার্সারিতেই লিনাশা আর আহির বন্ধুত্ব হয়েছিল, কিন্তু শুরুতে আহির সাথে মেলামেশা করা লিনাশার বাবা মা পছন্দ করতেন না, কারণ আহির বাবা একজন প্রভাবশালী মানুষ আর লিনাশা একজন সাধারণ উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আহির বাবা রিজওয়ান কবির দেশে পরিচিত মুখগুলোর মধ্যে একজন, যার ফলে নৈতিক অনৈতিক অনেক কথাই তার নামে এরই মধ্যে রটে গেছে। রাজনীতিবিদদের কাছে তিনি ফেরেস্তা আর সাধারণ মানুষের কাছে ফেরায়ুন। সরাসরি রাজনীতির সাথে জড়িত না থাকলেও মন্ত্রীদের সহায়তায় তিনি নিজের অবৈধ সম্পদ আর ব্যবসায় অনেক দূর এগিয়ে গেছেন। আর এমন একজন অসাধু লোকের মেয়ের সাথে বন্ধুত্ব করাটা কোনো বাবা মাই পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে লিনাশার বাবা ফখরুল হক আর লিনাশার মা মিসেস রুনা খানম আহির মায়ায় পড়ে যান। এখন লিনাশার বাবা আহিকে দেখলেই বলেন, বাবা যেমনই হোক মেয়েটা ভীষণ লক্ষ্মী। লিনাশার বাড়ি থেকে বের হয়ে আহি রিক্সা নিয়ে চারুশিল্পে চলে গেল। ক্লাসে আজকে মাত্র 4 জন এসেছে, তাও আবার যাদের বাসা কাছে ছিল। আফিফকে ক্লাসে না দেখেই আহির চোখে জল ভিড় করতে লাগলো। এত কষ্ট করে সে আফিফকে এক নজর দেখার জন্য চলে এসেছে, কিন্তু ফলাফল শূন্য। আনমনে খাতা খুলে সাদা পৃষ্ঠায় এবড়ো থেবড়ো দাগ কাটতে লাগলো আহি। হঠাৎ সুধাময় সুর আহির হৃদয় স্পর্শ করলো। আহি তড়িৎ গতিতে মাথা তুলে দেখলো আফিফ ভেজা শরীরে দাঁড়িয়ে আছে। আফিফকে দেখেই স্যার জিজ্ঞেস করলো, এত ঝামেলা করে আসার কি দরকার ছিল আফিফ? আহি স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আর মনে মনে বলল, ও আমার জন্যই এসছে। আফিফ মলিন মুখে নিজের সিটে বসে পড়ল। আহি একদৃষ্টিতে আফিফের দিকে তাকিয়ে আছে। আফিফের চোখে মুখে ইতস্তত ভাব। সে পাশের সারিতে বসা একজনের দিকে তাকালো। ধীর গতিতে ব্যাগ থেকে খাতা পেন্সিল বের করতে লাগলো। স্যারের প্রশ্নে সে ভীষণ লজ্জা পেয়েছে, তা আহি ঠিকই বুঝতে পারছে। কিছুক্ষণ পরপর আফিফ জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। আফিফের এমন অদ্ভুত আচরণের কারণ খোঁজার চেষ্টা করতে করতেই ক্লাস শেষ হয়ে গেল। আফিফও নীরবে বেরিয়ে পড়ল। আফিফ প্রতিদিনই কোনো সারা শব্দ ছাড়া ক্লাস করে চলে যায়। ক্লাসের কারোর সাথে একটা কথাও বলে না। ছেলেটা এমন কেন? আফিফ সম্পর্কে জানার আগ্রহ আরো বাড়তে লাগলো আহির। আজও আফিফের পিছু নিচ্ছে আহি। আরেকটু সামনে গেলে আবার হাঁটু অব্দি পানিতে নামতে হবে আহিকে। আহি এসব তোয়াক্কা করলো না। সে আফিফের পিছু পিছু নেমে পড়লো হাঁটু ভর্তি পানিতে। কিছু দূর যেতেই আফিফ দাঁড়িয়ে গেল। এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হালকা ঝুঁকে পা থেকে এক পায়ের স্যান্ডেল খুলে দিল। আহি বুঝতে পারলো অন্য পায়ের স্যান্ডেলটা হয়তো পানিতেই ভেসে গেছে। আফিফ কিছু দূর গিয়ে বাসের জন্য দাঁড়ালো। বাস আসতেই সে বাসে ওঠার আগে হাতের স্যান্ডেলটা রাস্তায় ফেলে দিল। বাস চলে যেতেই আহি সেই ফেলে দেওয়া মলিন স্যান্ডেলটি হাতে নিয়ে মনে মনে বলল, তোমার ফেলনাও আমার কাছে অনেক মূল্যবান এয়ার। আহি বাসায় এসে ভালোভাবে আফিফের স্যান্ডেলটি পরিষ্কার করে পলিথিন পেপারে মুড়িয়ে রেখে দিল। তারপর আজকের দিনের অভিজ্ঞতাটাও ডায়েরিতে তুলল। লেখার পাশে প্রতিদিনের মতো স্কেচ করলো। তবে আজ আফিফের ছবি আঁকলো না। আজ আঁকলো রাস্তার ওপর একটা পরিত্যক্ত স্যান্ডেলের ছবি। পরের দিন চারুশিল্পে আফিফকে দেখে অবাক হলো আহি। আফিফ আজ ছেঁড়া স্যান্ডেল পায়ে ক্লাসে এসেছে। স্যান্ডেলের তলাটিও খসে পড়ার উপক্রম, যার দরুন রাস্তায় হাঁটতে অসুবিধে হচ্ছিল তার। জুম্মার দিন তাই নামাজের জন্য পাশের মসজিদে ঢুকে পড়ল সে। আজ দোকানপাট সবই বন্ধ, কিন্তু সৌভাগ্যক্রমে রাস্তায় একটা ভ্যান গাড়ির চোখে পড়ল আহির। ফেরিওয়ালা তার ভ্যানে করে জুতা বিক্রি করছেন। আহি এক জোড়া চামড়ার স্যান্ডেল কিনে নিল। ভাগ্যিস কাল আফিফ তার স্যান্ডেলটা ফেলে গিয়েছিল। স্যান্ডেলের গায়ে সাইজ লেখা ছিল বলেই এই নতুন জোড়া কিনতে পেরেছে সে। স্যান্ডেল জোড়া কিনেই মসজিদের সামনে এসে দাঁড়ালো আহি। পাশে একজন মহিলা ভিক্ষার জন্য বসে আছেন। আহি মহিলাটির হাতে 200 টাকার নোট দিয়ে বলল, আপনি আমার একটা কাজ করে দিলে আপনাকে আরো 500 টাকা দিব।
500 টাকা পাওয়ার খুশিতে তিনি সানন্দে আহির প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আহির কথা মতো নামাজ শেষ হতেই তিনি আফিফের কাছে গিয়ে নতুন স্যান্ডেল জোড়া তার হাতে দিয়ে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বললেন, একটা মাইয়া তোমারে দিতে কইছে। আফিফ অবাক হয়ে এদিক ওদিক তাকালো। চিরকুটটি খুলে দেখলো সেখানে ইংরেজিতে লেখা, শোনো বালক, নিজের খেয়াল রাখতে শিখো। এভাবে কষ্ট করে হেঁটে হেঁটে ক্লাস করতে আসছো। আমি কিন্তু তোমার কপালের ভাঁজ সহ্য করতে পারছি না। এই স্যান্ডেল জোড়া তোমার জন্য। আমি নিজের পকেট মানি বাঁচিয়ে তোমার জন্য কিনলাম। যত্নে রাখবে কিন্তু। আফিফ চিরকুটটি পড়ে এদিক ওদিক তাকালো। চিরকুটটি ইংরেজিতে লেখার কারণ যাতে আফিফ আহির লেখা বুঝতে না পারে, আর আহির বাংলা লেখা আফিফ সহজেই বুঝে ফেলবে। এই মুহূর্তে লীনাশাও পাশে নেই, তাই ইংরেজিই তার একমাত্র ভরসা। আফিফ চিরকুটটি ভাঁজ করে পকেটে রেখে দিল। এরপর প্যাকেট থেকে স্যান্ডেলটা বের করে ভিক্ষুক মহিলাটিকে কিছু একটা জিজ্ঞেস করলো। ভিক্ষুক মহিলাটিও এদিক ওদিক তাকিয়ে আহিকে খুঁজতে লাগলো। আফিফ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর আহির দেওয়া স্যান্ডেল পায়ে দিয়েই চলে গেল। আহি কিছুক্ষণ পর ভিক্ষুক মহিলাটিকে 500 টাকা দেওয়ার জন্যে সামনে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, পোলাডারে তুমি চেনো? আহি বলল, ওভাবে না, আপনি দোয়া করে দিন যাতে আরো ভালোভাবে জানতে পারি। মহিলাটি আহির মাথায় হাত বুলিয়ে দিল। আহির সেই মুহূর্তে মনে হয়েছিল সত্যিই হয়তো তার ভাগ্য শুভ প্রমাণিত হবে। তবে মহিলাটির দোয়া সত্যিই কবুল হয়েছিল। সে আফিফকে অনেক ভালোভাবেই জানতে পেরেছিল। যতটুকু সে আফিফ সম্পর্কে জেনেছে ততটুকু হয়তো আর কারো পক্ষেই জানা সম্ভব নয়। অতীতের স্মৃতিগুলো ভাবতে ভাবতেই পুরো বেলা কাটিয়ে দিল আহি। এর মধ্যে একবারও কেউ তার রুমের দরজায় কড়া নাড়েনি। সন্ধ্যার পর মনিয়া খালা দরজার সামনে এসেই আহিকে ডাকলেন। আহি দরজা খুলতেই তিনি মলিন মুখে বললেন, ছোট মা, তাজওয়ার সারাইছেন। তাজওয়ার আসার খবর শুনে আহি মিইয়ে গেল। সে ফোন হাতে নিয়ে রাতের নম্বরে ডায়াল করতে যাবে, তখনই তাজওয়ার হুট করে তার রুমে ঢুকে পড়ল। আহি চমকে উঠে তাজওয়ারের দিকে তাকাতেই সে ঠোঁটে বাঁকা হাসি টেনে বলল, তোমার কোমলতা দেখছি চোখ ধাঁধানো রূপ নিয়েছে। তুমি তো দেখছি ছবির থেকেও বেশি সুন্দর হয়ে গেছো। এখন মনে হচ্ছে আমি বেশি দিন ওয়েট করতে পারবো না। আঙ্কেলকে বলে শীঘ্রই তোমাকে উঠিয়ে নিয়ে যাব। তুমি চাইলে এখনই নিয়ে যেতে পারি। আহির দুই বাহু শক্ত করে চেপে ধরে আছে তাজওয়ার। আহি তাকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। তাজওয়ার আহির কানের কাছে ফিসফিসিয়ে বলল, তুমি আমার কাছে খুবই স্পেশাল আহি। এত সহজে আমি তোমাকে পেতে চাই না। ধীরে ধীরে তোমাকে নিজের করে নেব। তোমার বাবার কাছে হয়তো তুমি ইনভেস্টমেন্ট, কিন্তু আমার কাছে ডায়মন্ড। আহি তাজওয়ারকে ধাক্কা দিয়ে বলল, তোমার মতো অসভ্য লোকেদের কাছে সব মেয়েরাই ডায়মন্ড। তোমাকে আমি অনেক ভালো করেই চিনি তাজওয়ার খান। তুমি আমাকে তোমার কথার জালে ফাঁসাতে পারবে না। আহি, তুমি আমাকে মানুষ হিসেবে চিনেছো, প্রেমিক হিসেবে চেনোনি। অন্যদের কাছে আমি অসভ্য হলেও তোমার কাছে আমি বরাবরই সভ্য। তুমি মানতে না চাইলে আমার কিছুই করার নেই। তবে মনে রেখো, আমি তোমাকে যে কোনো মূল্যেই চাই। তাজওয়ার কথাটি বলেই আহির গালে তার অধর স্পর্শ করতে যাবে, তখনই আহি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাজওয়ার তাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে ঠেকে গেল। সে আহির দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, যে জিনিস আমার ভালো লাগে তা আমি নিজের করেই ছাড়ি। এর জন্য যদি আমাকে তার ক্ষতি করতে হয়, আমি একবারও ভাববো না। আহি দাঁতে দাঁত চেপে বলল, আমি মানুষ, কোনো পণ্য নই। তাজওয়ার রুমের বাহিরে এসে দরজা টেনে দিতে গিয়ে আবার খুলে বাঁকা হেসে বলল, তুমি আমার পণ্য, আমি তোমাকে কিনে নিচ্ছি, মাইন্ড ইট। তারপর ধরাম করে দরজা আটকে দিয়ে চলে গেল। তাজওয়ার চলে যেতেই আহি দৌড়ে এসে ভেতর থেকে দরজা আটকে দিল। এরপর দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। সবকিছুই তার প্রশ্নের উপর ভাসছে। কোন উদ্দেশ্যে সে পৃথিবীতে এসেছে সেটা সে নিজেই জানে না। বাবা সন্তানের রক্ষক হয়, আর তার বাবা একজন কাপুরুষ। হাঁটুতে কপাল ঠেকিয়ে আহি ফুপিয়ে কাঁদতে লাগলো। হয়তো কাদার জন্যেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাজওয়ার খান আহির বাবা রিজওয়ান কবির
আফিরের বাল্য বন্ধু সিরাজ খানের ছোট ছেলে। সিরাজ খান নিজেই অনেক বড় ব্যবসায়ী। আবার তার দুই ছেলে সরওয়ার খান আর তাজওয়ার খানের আলাদা ব্যবসা আছে। বংশগত ঐতিহ্যকে ডুবিয়ে দিয়ে তারা অসৎ উপায়ে কোটি কোটি টাকা আয় করেছে। সিরাজ খান দেশে দুর্নীতি মামলা খেয়ে আমেরিকায় পলাতক আছেন। প্রায় 10 বছর ধরে তিনি দেশেই আসেননি। স্ত্রী রেহেনা খানকে রেখেই তিনি পালিয়েছেন। বর্তমানে আমেরিকান মেয়েকে বিয়ে করে নতুন সংসার পেতেছেন, বিন্দাস চলছেন তিনি। অন্যদিকে তার বড় ছেলে সরওয়ার খান তার অর্ধেক বয়সী গরিব ঘরের এক মেয়েকে বিয়ে করে এনে দিন রাত তাদের সংসারে খাটাচ্ছে। আহি মেয়েটিকে একবার দেখেছিল, নাম দোয়েল। মেয়েটা দোয়েল পাখির মতোই সুন্দর দেখতে, কিন্তু দেখে মনে হবে না সে শিল্পপতির স্ত্রী। স্বামীর অবহেলায় তার সর্বাঙ্গে মলিনতা ছেয়ে গেছে। প্রতি রাতে সরোয়ার নতুন নতুন মেয়ে ঘরে এনে আমোদ ফুর্তি করে, আর দোয়েল নীরবে অশ্রু মোছে। সরোয়ারের কাছের দুই বন্ধু ফারিদ আর কাইসারের কুনজর দোয়েলের দিকে সর্বদাই থাকে। স্বামীর উল্টো মার খেতে হয়েছে তাকে। সরোয়ার এমন নিচু স্তরের মানুষ যে তার বন্ধুদের এমন আবদারে তার কোনো আপত্তি নেই। তবে দোয়েল শাশুড়ির কারণেই নিজের সম্মান রক্ষা করে এখনো সেই সংসারে টিকে আছে। শাশুড়ি না থাকলে অনেক আগেই সরোয়ারের বন্ধুদের কাছে নিজেকে সঁপে দিতে হতো তার। এদিকে তাজওয়ার খানও কোনো অংশে কম নয়। অনেকগুলো মেয়ের সাথেই তার প্রেমের সম্পর্কের গুঞ্জন মিডিয়াতে মাঝে মাঝেই প্রকাশ পায়। তাজওয়ারের বন্ধুগুলো নামি দামি পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। 2 বছর আগে সবকটার নামে ধর্ষণের অভিযোগ উঠেছিল, কিন্তু প্রভাব প্রতিপত্তির জোরে তারা জামিন পেয়ে গেছে। পরবর্তীতে যেই মেয়ে এই মামলা করেছিল তার পুরো পরিবার এখনো নিখোঁজ। বেশ কয়েক মাস ছাত্রছাত্রীরা প্লে কার্ড আর ব্যানার নিয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু এখন মেয়েটা কারো মস্তিষ্কেই আর বেঁচে নেই। নতুন নতুন মশলাযুক্ত খবর এসে পুরনো খবরগুলোকে দাফন করে দিয়ে গেছে। তবে তাজওয়ার সেই কলঙ্ক থেকে ভাগ্যক্রমে মুক্তি পেয়েছিল, কারণ সে বাবার সাথে দেখা করার জন্যে সেই সময় আমেরিকায় গিয়েছিল। যদিও সে এই অঘটন ঘটিয়ে পালিয়ে গিয়েছিল কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাজওয়ার আর তার পরিবার সম্পর্কে এমন ভয়ঙ্কর সব তথ্য আহি ভালোভাবেই জানত। তাজওয়ার আহিকে ভালোবাসে কি বাসে না এটা আহির কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এমন একটা ছেলেকে বিয়ে করে সে কোনো অনিশ্চিত ভবিষ্যতে পা দিতে চায় না। যদি সে আফিফকে ভালো না বাসত তবুও সে এমন একটা ছেলেকে বিয়ে করতে চাইতো না। এমনকি কোনো বাবাও নিজের মেয়েকে এমন পরিবারে বিয়ে দিতে চাইবেন না। কিন্তু আহির কপালে এমন মন্দ রাখার স্পর্শ পড়েছে যে তার কোনো দিক দিয়েই পালানোর পথ নেই। গভীর রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সুবর্ণ মঞ্জিলের বাইরে পাহারারত দারোয়ানরা চিমুচ্ছে। বাইরে থেকে দেখা যাচ্ছে বাড়ির ভিতরে সব বাতি নেভানো, জানালাগুলোও সব বন্ধ। শুধু একটা জানালা উন্মুক্ত, আর সেই জানালার বাইরে ঝুলছে ঘন কালো কেশগুচ্ছ। হালকা হাওয়ায় তা নৃত্য করছে, আর অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে একটি অবয়ব সেই জানালার দিকে তাকিয়ে আছে। আহি চোখ বন্ধ করে অনুভব করছে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা তার কানের কাছে ভারী নিঃশ্বাস ধাক্কা খেলো। এবার আহির গলা কাঁপতে লাগলো। চোখ খুলবে কি খুলবে না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। আহি তার পাশে কারো উপস্থিতি টের পেতেই চোখ বন্ধ রেখেই আওয়াজ করতে যাবে, তখনই সে তার ঠোঁটে আলতো স্পর্শ পেল। কেউ তার অধর চোরাই আঙ্গুল ছুঁয়ে দিয়েছে। এবার আহির কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তার বুকটা ধড়ফড় করছে, নিঃশ্বাস যেন আটকে আছে। আহি বুঝতে পারছে তার সাথে কি হচ্ছে, কিন্তু সে নিরুপায়। হঠাৎ সেই সুধাময় সুর তার কানে ফিসফিসিয়ে বলল, তুমি এসেছো? আমি তোমার অপেক্ষায় কত রাত জেগেছি। আমাকে ফেলে কেন চলে গিয়েছিলে? তুমি কি জানতে চাও না আমার উত্তর? জানতে চাও না তোমাকে নিয়ে আমার অনুভূতি?
আহি জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। বালিশ শক্ত করে চেপে ধরে চোখ খুলল আহি। চোখ খুলতেই সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল। অন্ধকার ঘরে আহি ছাড়া কেউ নেই। মাথা তুলে জানালার বাইরে তাকালো আহি। রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঠিকই জ্বলছে। রাস্তায় কোনো অবয়ব নেই। পাহারাদাররা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছে। নীরব পরিবেশে দুই পাহারাদারের কথোপকথন হালকা গুঞ্জন সৃষ্টি করেছে। তাহলে এতক্ষণ পুরোটাই কি আহির স্বপ্ন ছিল? আহি ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এ আর নতুন কি, গত 4 বছর ধরেই সে মাঝরাতে আফিফের কণ্ঠের স্বর শুনতে পায়। লন্ডনেও এমনটা হতো। তার সমস্যাটা রাতই প্রথমে ধরেছিল। লন্ডনে থাকা অবস্থায় একদিন রাতে আহির খুব জ্বর এসেছিল। সে বিছানা থেকে উঠতেই পারছিল না, তাই রাতকে বাসায় আসতে বলেছিল। সেদিন রাতে রাত খেয়াল করলো আহি নিজের ঘরে একা একা কথা বলছে। আহির ঘরে উকি দিতেই রাত দেখলো আহি এমনভাবে কথা বলছে যেন সামনে কেউ বসে আছে। আফিফের ব্যাপারটা রাত সেদিনই জানতে পেরেছিল। পরবর্তীতে রাত নিজেই আহিকে ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার জানিয়েছে আহি সিজোনেফ্রিয়া নামক মারাত্মক মানসিক রোগে ভুগছে। তিনি শীঘ্রই আহির চিকিৎসা শুরু করতে বলেছিলেন, কিন্তু আহি দ্বিতীয়বার আর সেই ডাক্তারের কাছে যায়নি। এমনকি রাতকে কড়াভাবে জানিয়ে দিয়েছে সে যদি না বলে তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে তার সাথে সব সম্পর্ক শেষ করে দেবে। রাত বুঝতে পেরেছে আহি মুখে যতই বলুক সে আফিফকে ভুলতে চায়, কিন্তু তার মন আফিফকে ভুলতে চায় না, বরং আফিফকে কল্পনা করেই আহি সুখে থাকে। আহি চুপচাপ অন্ধকারে বিছানায় বসে আছে। সে তার হাত এগিয়ে দিয়ে বলতে লাগলো, আমার হাতটা একটু ধরো। আমার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসবে না। আমার ভালোবাসাটা একটু বোঝো। সবে তো 24 চলছে আমার, আরও কত যুগ পড়ে আছে। আমি 4টা বছর তোমাকে ছাড়া থাকতে পারছি না। এতগুলো যুগ পার করব কিভাবে? ভালোবাসি এয়ার। হয়তো তুমি সারা জীবন আমার কাল্পনিক প্রেমিক হয়ে থাকবে। তোমাকে একটু ছুঁয়ে দিতে গেলেই তুমি মেঘের মতো মিলিয়ে যাবে। আমি তোমাকে ছুঁয়ে দেওয়ার জন্য ছুটতেই থাকবো, কিন্তু তুমি কখনো আমার স্পর্শ পাবে না। আহি জানালার পাশে এসে বসলো। 2 পা জানালার বাইরে বের করে দিয়ে একদৃষ্টিতে ল্যাম্পপোস্টগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে গেল অতীতে। 1 বছরের বেশি সময় ধরে আফিফকে চেনে আহি। সেদিন মাধ্যমিক বিভাগের পরীক্ষা শুরু হয়েছিল। প্রতি সপ্তাহের শুক্রবার সেই পরীক্ষাটা হতো। তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি চিত্রায়ন, প্রাচ্যকলা, গ্রাফিক ডিজাইনের পরীক্ষা। কিন্তু আফিফ একটা পরীক্ষাও দেয়নি। আহি আফিফের সিটটা খালি দেখে মনোযোগ দিয়ে পরীক্ষায় দিতে পারছিল না। 1 মাস পর মাধ্যমিক বিভাগের পরের সেশন শুরু হয়ে যায়, আর আহি 3য় স্থান নিয়ে অন্য সেশনে ভর্তি হয়ে যায়। সে ধরেই নিয়েছিল আফিফকে দেখার জন্যে তাকে পূর্ব সেশনের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু তার ভাগ্য ভালো ছিল, আফিফ 2য় সেশনেই ভর্তি হয়েছে। এরপর স্যার এসে সবাইকে বলল আফিফের বড় বোন মারা যাওয়ায় সে পরীক্ষা দিতে পারেনি। পরে সে 4 দিনের মধ্যে আলাদাভাবে পরীক্ষা দিয়ে 2য় সেশনে ভর্তি হয়েছে। সেদিন আফিফের মুখটা আরও বেশি ক্লান্ত দেখাচ্ছিল। সে চোখ তুলে কারো দিকে তাকায়নি। মনে হচ্ছে সে মারাত্মক অপরাধী। এভাবে 2 মাস কেটে গেল। শীঘ্রই ক্যালিগ্রাফির প্রদর্শনী মেলা শুরু হবে। চারুশিল্পে প্রায় মেলা হয়। ছাত্রছাত্রীরা নিজেদের আঁকা ছবি বিক্রি করে টাকা আয় করতে পারে। বেশি ছবি বিক্রি করতে পারলে চারুশিল্প থেকেই তাকে পুরস্কৃত করা হবে। আফিফ 2 সপ্তাহ ক্লাসে না এসে সেই মেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 2 সপ্তাহ পর মেলায় 8টা ক্যালিগ্রাফি নিয়ে এলো আফিফ। প্রতি ক্যালিগ্রাফির দাম 500 টাকা। নিখুঁতভাবে সে এঁকেছিল। রঙের মিশ্রণটাই বেশি সুন্দর ছিল। সালমা ফাউজিয়াও মেয়ের সাথে মেলায় এসেছিলেন। আহি তার মাকে বারবার আফিফের ক্যালিগ্রাফিগুলো কিনে দেওয়ার জন্য অনুরোধ করছিল। এত টাকা আহির হাতে সেই মুহূর্তে ছিল না। সে অন্তত একটা কিনতে পারবে, কিন্তু সালমা ফাউজিয়া তো মেয়ের অস্থিরতা বুঝতে পারছিলেন না। তিনি মেলায় ঘুরতে ব্যস্ত। আহি শেষমেশ নিজেই আফিফের স্টলের সামনে এসে বলল, আমি একটা কিনতে চাচ্ছি।
আহির কণ্ঠ শুনে আফিফ তার দিকে তাকালো। এই প্রথম তাদের চোখাচোখি হলো। আফিফের চোখাচোখি হতেই আহির অন্তরাত্মা কেঁপে উঠল। আফিফ নিজের হাতে কাগজে মুড়িয়ে আহিকে ক্যালিগ্রাফিটা দিয়ে দিল। যতক্ষণ আফিফ কাগজ দিয়ে ক্যালিগ্রাফিটা বাঁধাই ব্যস্ত ছিল, ঠিক ততক্ষণ আহি তার দিকে তাকিয়েছিল। এত কাছ থেকে আফিফকে দেখার সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। আহি 600 টাকা দিয়ে চলে যেতে নেবে তখনই আফিফ পিছু ডেকে বলল, আপনি 100 টাকা বেশি দিয়েছেন। আহি আফিফের চোখে চোখ রেখে বলল, মাত্র 500 টাকা দিয়ে বিক্রি করছেন? এর মূল্য তো এর চেয়ে বেশি হওয়া উচিত। আফিফ নিরুত্তর ছিল। আহি মনে মনে বলল, আমার কাছে তোমার প্রতিটা জিনিসের মূল্য অনেক বেশি, আর টাকা দিয়েও এর মূল্য ঠিক করা যাবে না। এবার আহি দীর্ঘশ্বাস ফেলে আফিফকে বলল, আমি এমন ক্যালিগ্রাফি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি, তাই 100 টাকা বেশি দিয়েছি। কারণ আমি যা খুঁজছিলাম তা আপনার জন্য সময়ের মধ্যে পেয়ে গেছি। আফিফ প্রতি উত্তরে মুচকি হেসে ধন্যবাদ দিল। আহিও পেছন ফিরে চলে এলো। আফিফের দিকে আর তাকানোর সাহস নেই তার। আজকের এই চমৎকার দিন আহি কখনোই ভুলতে পারবে না। এদিকে সালমা ফাউজিয়া মেয়ের কর্মকাণ্ড দেখছেন। একটা ক্যালিগ্রাফি কিনে তার মেয়ে এত খুশি, তাও আবার সেই ছেলের কাছ থেকে, যার কাছ থেকে এতক্ষণ ক্যালিগ্রাফি কেনার জন্যে আহি জোরাজুরি করছিল। সালমা ফাউজিয়া মেয়ের খুশির জন্যে আফিফের সব কটা ক্যালিগ্রাফি কিনে নিলেন। সব বিক্রি হওয়ায় আফিফের চোখেও অশ্রু ভিড় করছে। আহি তা দেখে মায়ের কাছে এসে তার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ মা, তুমি অনেক ভালো। সালমা ফাউজিয়া মেয়ের থুতনি ধরে বললেন। ছেলেটা কে? আহি লাজুক হেসে বলল, এখনো তো কেউ না, কিন্তু ও অনেক ভালো, ভালো ছবি আঁকে, বলতে পারো অতি উত্তম। সালমা ফাউজিয়া ভ্রুকুচকে বললেন, তুমি কি এই ছেলের জন্য নামাজ ধরেছিলে? আহি মাথা নেড়ে বলল, হ্যাঁ, ও তো মসজিদে গিয়ে পড়ে, আমি দেখেছি মা। ও বাবার চেয়েও ভালো, আমায় কখনো মারবে না। সালমা ফাউজিয়া মেয়ের কথায় থমকে গেলেন। আহিকে বুকে জড়িয়ে ধরে বললেন, এভাবে বলে না মা, তুমি আমার শাহজাদি। তোমার জীবনে যে আসবে সে তোমাকে সম্রাজ্ঞীর মতো রাখবে। আহি মায়ের সাথে বাসায় ফিরল না। মায়ের হাতে ক্যালিগ্রাফিটা ধরিয়ে দিয়ে বলল সে পরে বাসায় আসবে। সালমা ফাউজিয়া বাসায় ফিরে গেলেন। আহি আফিফের অপেক্ষায় বসে আছে। আফিফের সবগুলো চিত্র বিক্রি হয়েছে, তাই সে স্যারের সাথে কথা বলতে গিয়েছিল। স্যার তার নাম টুকে নিয়েছেন। আফিফ আজ ভীষণ খুশি। সে খুশি মনেই বের হয়েছে চারুশিল্প থেকে। আহিও তার পিছু নিয়েছে। আফিফ আজ বাসে উঠল না, রাস্তার ওপারে যেতে লাগলো। আহি ভ্রুকুচকে আফিফের যাওয়া দেখছে। ব্যস্ত রাস্তা, ট্রাফিক পুলিশও দেখা যাচ্ছে না। চারিদিক থেকে গাড়ি আসা যাওয়া করছে। আহি একদৃষ্টিতে আফিফের দিকে তাকিয়ে আছে। অজানা ভয় তার মনে ভিড় করতে লাগলো। হঠাৎ চোখের পলকে একটা মিনি বাস এসে আফিফকে ধাক্কা দিল। রাস্তা ব্যস্ত থাকায় গাড়ির গতি কম ছিল, নয়তো আফিফের শরীরটা হয়তো চাকার নিচেই পড়তো। আহি এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, দৌড়ে আফিফের কাছে গেল। ততক্ষণে রাস্তায় ভিড় জমে গেছে। মিনি বাসের ড্রাইভার যাত্রী রেখেই পালাতে চেয়েছিলেন, কিন্তু যাত্রীরাই তাকে ধরে রেখেছে। রাস্তায় একটা হট্টগোল শুরু হয়ে গেছে। আহি চেঁচিয়ে বলল, আগে ওকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন। ভিড়ের মধ্যে আফিফের নরণচরণ না দেখে অনেকেই বলতে লাগলো, ছেলেটা হয়তো মারা গেছে। আহি আফিফের মাথাটা উঠিয়ে দেখলো মাথার পিছন থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এভাবে রাস্তায় পড়ে থাকলে ক্ষত স্থানে সংক্রমণ হবে, তাই আহি আফিফের মাথাটা তার কোলে রাখলো। এরই মধ্যে আফিফকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আফিফের কাছে আজকে আয় করা টাকা আর একটা অল্প দামি ফোন ছিল। আহি সেখান থেকেই আফিফের মায়ের নম্বরে কল দিল। তিনি 20 মিনিটের মধ্যেই হাসপাতালে চলে এলেন। আফিফের মাকে আহি প্রথম দেখছে। আহি তার হাতে আফিফের মানিব্যাগ আর মোবাইলটা দিয়ে বলল, আন্টি, আমি ওনার সাথেই চারুশিল্পে ক্লাস করি, আপনি চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবেন। আফিফের মা আফিফা বেগম আহির হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, আমার ছেলেটা না বাঁচলে আমি শেষ হয়ে যাব।
ও ছাড়া আর কেউ নেই আমার। আহি আফিফা বেগমকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল। আঙ্কেল। আফিফা বেগম বললেন, সে তো অনেক আগেই মারা গেছে। 3 সন্তানকে আমি একাই মানুষ করেছি। আফিফ আমার মেজো ছেলে। আমার বড় মেয়েটা মারা গেছে বেশি দিন হচ্ছে না। এখন আফিফের কিছু হলে আমি বাঁচবো না। আফিফা বেগম নিজেই কান্নার সুরে বিড়বিড় করতে লাগলেন। আমার ছেলেটা বোনের সম্মান বাঁচানোর জন্য এইভাবে পাগলের মতো টাকা জোগাড় করেছিল। এখন ওকে বাঁচানোর টাকা আমি কোথা থেকে জোগাড় করব? আহি বেসরকারি হাসপাতালে আফিফকে নিয়ে এসেছিল। হাসপাতালে যেই পরিমাণ খরচ হবে তা জোগাড় করতেই আফিফা বেগম হিমশিম খেয়ে যাবেন। আহি সেটা বুঝতে পেরে বাসায় এসে মাকে জানালো। সালমা ফাউজিয়া মেয়ের সাথে হাসপাতালে এসে আফিফা বেগমের অগোচরেই কিছু টাকা জমা করিয়ে দিলেন। বাকি টাকা আফিফকে রিলিজ দেওয়ার পর দিতে হবে। আর ঔষধের টাকা তিনি আফিফা বেগমকে নিজ হাতেই দিলেন। আফিফা বেগম নিরুপায় হাত পেতে চাওয়া তার পক্ষে সম্ভব না, কিন্তু ছেলের জীবন বাঁচানো এই মুহূর্তে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি বিনা বাক্যে টাকাটা নিয়ে নিলেন। এখন আফিফের রিপোর্ট আসার পরই বোঝা যাবে তার অবস্থা কেমন। এদিকে বাসায় আসার পর আহি তার পরনের জামাটা খুলে রেখে দিতেই সালমা ফাউজিয়া মেয়ের কাছে এসে বললেন, কি করছো আহি? মুনিয়াকে জামাটা দিয়ে দাও, ও ধুয়ে দিক। আহি চকিত দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। সে কোনোভাবেই এই জামা ধুতে দেবে না। আফিফের রক্ত তার জামায় লেগে আছে। এই জামায় আফিফের স্পর্শ আছে। সে এটাতে ছিটে ফোটা পানিও লাগাবে না। সালমা ফাউজিয়া মেয়ের হাত ধরে বললেন, আমার মনে হয় না তোমার বাবা এই সম্পর্ক কখনো মেনে নেবেন। আর তুমি এখনো ক্লাস 10-এ পড়ো, তুমি অনেক ছোট। আগে বড় হও, তারপর এসব নিয়ে ভেবো। আহি মায়ের হাত ধরে বলল, আমার ওকে ছাড়া চলবে না মা, আমি ওকে ভালোবাসি। আমি চাইলে তোমাকে বকা দিতে পারি, কিন্তু দেব না। একটা কথা মনে রেখো, তোমার বাবার বিরুদ্ধে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। এখন তোমার জন্য সেই ছেলের কোনো ক্ষতি না হলেই হলো। তুমি বড় হলে আমার কথাটা ঠিক বুঝবে। আপাতত তুমি ওর সাথে কোনো সম্পর্কে যেও না। ওকে ভালো একটা ভবিষ্যৎ গড়তে দাও। তুমিও নিজের পায়ে দাঁড়াও, যাতে নিজের ভালোবাসার জন্য সবার বিরুদ্ধে যেতে পারো। এমন একটা কেরিয়ার গড়ো যাতে তোমার নাম তোমার বাবার চেয়েও উপরে থাকে। তখনই তুমি সব জয় করতে পারবে। আহির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মায়ের কথাটা ঠিক ছিল। বাবার চেয়ে উপরে না উঠলে সে বাবার বিরুদ্ধে কখনোই যেতে পারবে না। সূর্যোদয়ের আগ মুহূর্তে আকাশটা তার অভূতপূর্ব রূপের প্রকাশ ঘটায়। নিরধর শব্দহীন তরঙ্গের খেলায় মেতে ওঠে। তার ফাঁকে ফাঁকে দেখা যায় লালচে আভা। যেই আভা নিরধরের রূপ ঝলসে দেয়। আহি মেঘগুলোর দিকে তাকিয়ে বলল, গগনের মেঘ আজ মিলেমিশে একাকার। ভূমিতে বসে আমি তোমার ভাবনায় বেসামাল। শিল্পী আজ রং হারিয়েছে বেরঙিন হালতার। তোমায় ছুতে এত কারণ, তবে কেন হয়েছিলে আমার প্রিয় বর্ষাকাল? একা একা কার সাথে কথা বলছো? রিজওয়ান কবিরের কণ্ঠ শুনে আহি চমকে উঠল। পাশ ফিরে বাবাকে দেখে সে উঠে দাঁড়ালো। রিজওয়ান কবির আহিকে ইশারায় বসতে বললেন। আহিও চুপচাপ বসে পড়ল। বাগানের বেঞ্চে রিজওয়ান কবির আর আহি পাশাপাশি বসে আছে। অনেকক্ষণ যাবৎ দুজনেই নীরব। আহি কখনোই তার বাবাকে অনর্থক বসে থাকতে দেখেনি। বাগানে বসলে তার হাতে পত্রিকা বা ফোন বা ল্যাপটপ যে কোনো একটা থাকবেই। আজ তিনি হঠাৎ এমন শান্ত হয়ে কেন আহির পাশে বসে আছেন, এই প্রশ্নটাই এই মুহূর্তে আহির মাথায় ঘুরপাক খাচ্ছে। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে রিজওয়ান কবির বললেন, তুমি অনেকদিন পর দেশে এসেছো, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাও? আহি ভ্রুকুচকে রিজওয়ান কবিরের দিকে তাকালো। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, লীনাশার সাথে কথা হয়েছে? আহি মলিন হেসে বলল, সেই পরিস্থিতি তো আর নেই। আপনার জন্য আমি সবাইকে হারিয়ে ফেলেছি। দেখো আহি, বন্ধুত্ব বলতে কিছুই নেই। সবাই শুধু প্রয়োজনে পাশে থাকে। তুমি নিজেই এর প্রমাণ দেখেছো। আমি কিছু করিনি। তোমার প্রিয় বান্ধবী যদি তোমার সাথে সম্পর্ক রাখতে না চাই, সেখানে আমার দোষ কোথায়?
আহি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রিজওয়ান কবির বললেন, তুমি যদি মনে করো কেউ তোমাকে ভালোবাসে, এটা তোমার ভুল ধারণা। এই পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসে না। তোমার মা তোমাকে রেখেই চলে গেছে। গত 4 বছরে একবারও তোমার খোঁজ নেয়নি। লিনাসার সাথে কতবার দেখা হলো, সে কখনো তোমার কথা জিজ্ঞেস করেনি। আর তোমার সেই বন্ধু, কি নাম যেন, রিদমাম রাদ। শোনো আহি, ছেলেরা কখনো বন্ধু হয় না। সে নিশ্চয়ই কোনো লোভে পড়ে তোমার আগে পিছে ঘুরছে। আহি দাঁতে দাঁত চেপে হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করতে লাগলো। রিজওয়ান কবির আবার বললেন, একমাত্র তাজওয়ার তোমাকে ভালোবাসে। আহি এবার রাগীর স্বরে বলল, সে আমাকে ভালোবাসে না। তার পৃথিবীর সব মেয়েকেই ভালো লাগে। নিশ্চয়ই এর চেয়ে বেশি ভেঙে আপনাকে বলতে হবে না আমি আপনার মেয়ে, কিন্তু আমার মনেই হয় না আমি আপনার আসল সন্তান। রিজওয়ান কবির বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি আমার সন্তান, তাই তোমার উপর অধিকার প্রয়োগ করতে পারছি। জীবন আমার কাছে বিজনেস ফিল্ড। যেখানে প্রফিট, আমরা সেখানেই আমাদের সম্পদ ইনভেস্ট করি। তাজওয়ারকে বিয়ে করলে তুমি একাই কোটি কোটি টাকার মালিক হবে, সাথে আমিও সেই অংশের ভাগ পাবো। আহি তাচ্ছিল্যের হাসি হাসল। রিজওয়ান কবির গম্ভীর মুখে বললেন, দুপুরের আগে তাজওয়ার এসে তোমাকে নিয়ে যাবে। আহি ভ্রুকুচকে পড়ল, কেন? অবশ্যই তোমার সাথে সময় কাটানোর জন্য, এছাড়া আর কোনো কারণ তো থাকবে না। বাবা, আমি ওর সাথে সেফ না। আই ডোন্ট কেয়ার। সেফ হও বা না হও, তোমার ডেস্টিনি তাজওয়ার খানি হবে। আড়ামোড়া ভেঙে সামনে তাকাতেই আহি চিৎকার করতে যাবে, তখনই তাজওয়ার লাফিয়ে এসে আহির উপর উঠে তার মুখ চেপে ধরল। আহি চোখ বড় বড় করে তাজওয়ারের দিকে তাকিয়ে রইল। তাজওয়ার আহিকে ছেড়ে আহির পাশে শুয়ে পড়তেই আহি ধাক্কা দিয়ে তাজওয়ারকে বিছানা থেকে ফেলে দিল। তাজওয়ার মেঝেতে শুয়ে পায়ের উপর পা তুলে দুহাত মাথার পিছনে দিয়ে বলল, ঘুমন্ত আহিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। যাও আর একটু ঘুমাও, আমি তোমাকে আর একটু ভালোভাবে দেখব। আহি বিছানার উপর দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে চোখ ছোট করে তাজওয়ারের দিকে তাকিয়ে রইল। তাজওয়ারের ঠোঁটে হাসি। আহি চেঁচিয়ে ডাকলো, চাঁদনি, চাঁদনি। তাজওয়ার আহিকে চেঁচাতে দেখে আহির বিছানায় উঠে শুয়ে পড়ল। আহি লাফিয়ে বিছানা থেকে নেমে রাগী কণ্ঠে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার রুমে আমার পারমিশন ছাড়া ঢুকেছো? তোমার রুমে তোমার মনে এক কথায় তুমি মানেই নো পারমিশন। এদিকে চুনি আহির ডাকে দৌড়ে তার ঘরে ঢুকে তাজওয়ারকে বিছানায় দেখে চোখ বড় বড় করে তাকালো। আহি চুনির চাহনি দেখে বলল, তুমি এভাবে কি দেখছো? আর এই ছেলে আমার রুমে কিভাবে ঢুকেছে? চুনি উত্তর দেওয়ার আগেই তাজওয়ার বলল, চাঁদ তুমি যাও, আমি আমার মিসেসকে এক্সপ্লেইন করছি। তাজওয়ারের মুখে চাঁদ সম্বোধন শুনে চুনি সপ্তম আকাশে উঠে গেল। সে শাওয়ার আগে নিচু স্বরে বলল, স্যার, আপনি ভালো ইংরাজি বলেন। আপনি ঘরে আইলে আমার লগে ইংরাজিতে কথা বললেন। আমি ইংরাজি ছাড়া কিছু বুঝি না। আপনার ইংরাজিতে 100 দিলাম। আহি চেঁচিয়ে চুনিকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাংরেজির বিজ্ঞাপন শেষ হলে এখান থেকে যাও। চুনি মুখ ছোট করে বলল, আফাই তো ডাকলেন। তাজওয়ার মাথা নেড়ে বলল, একদম ঠিক, তুমি নিজে ডেকে এই মেয়েটাকে বকে দিলে। আর ভাংরেজি মানে কি? আহি বলল, ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি। বাহ, তুমি কি শব্দ আবিষ্কারও করো না কি? এসব এপারে ওপারের কথা রেখে উত্তর দাও, এখানে কিভাবে এসছো? তাজওয়ার গম্ভীর মুখে বলল, আমার ইয়াং মাদার ইন ল আমাকে তোমার রুমের চাবি দিয়েছিল। এখন থেকে চাবিটা আমার কাছেই থাকবে। আমার যখন ইচ্ছে আমি তখন তোমার কাছে চলে আসব। আমি দেয়াল ভাবি নই, তাই আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না। আহির কথা শুনে তাজওয়ারের মুখটা লাল হয়ে গেল। সে আহির বিছানা ছেড়ে উঠে তার মুখোমুখি এসে দাঁড়ালো। আহি শক্ত মুখে দাঁড়িয়ে আছে। তাজওয়ার হুট করে আহির গালে তার অধর ছুঁয়ে দিতেই আহি চমকে উঠল। সে পিছু যেতে নিবে তখনই তাজওয়ার তার 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, আমি সারোয়ার খান নই, আমি তাজওয়ার খান।
আর তুমি রক্ষিতা নও, তুমি আমার অভিমান। যার কাছে এক নারী রক্ষিতা, তার কাছে অন্য নারী অভিমান হতে পারে না। সব নারীকে ভালোবাসা চায় না, ভালো একজনকেই বাসা চায়। আমি তোমার মতো অসভ্য লোকের ভালোবাসা চাই না। তোমাকে চাইতে কে বলেছে? আমি চাইলেই হলো। এখন ঝটপট তৈরি হয়ে নাও। হব না। তাজওয়ার কপালে আঙ্গুল ঘষে বলল, আমি তো তোমাকে সরাসরি জেদ করতে পারবো না, তবে ভিন্ন পন্থায় আমার ইচ্ছে পূরণ করেই ছাড়বো। তখন তোমার বাবা যদি কারো ক্ষতি করে বসে, তার জন্য তুমি আর তোমার বাবা দায়ী, আমি এর মধ্যে নেই। আহিকে এক প্রকার বাধ্য হয়েই তাজওয়ারের সাথে বের হতে হলো। গাড়িতে উঠেই তাজওয়ার আহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আহি এক নজর ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভার মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, তবুও আহির ইতস্তত বোধ হচ্ছে। সে বিরক্ত মুখে তাজওয়ারের দিকে তাকিয়ে রইল। তাজওয়ার আহির দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। তখন আশেপাশে কে আছে কে নেই এসব পরোয়া করব না। আহি সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে বাইরে তাকালো, আর তাজওয়ার মুচকি হেসে চোখ বন্ধ করে শুয়ে রইল। থেমে থেমে গাড়ি চলছে, মাঝে মাঝে হালকা জ্যামে পড়ছে। হঠাৎ গাড়িটা ঘুরে সেই রাস্তার মোড়ে ঢুকলো, যেই মোড়ে অনেক বছর আগে আফিফের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আহির শরীর হঠাৎ কাঁপতে লাগলো। সে এক দৃষ্টিতে সেই স্থানটির দিকে তাকিয়ে রইল যেখানে আফিফের শরীরটা নিথর পড়েছিল। তাজওয়ার মাথা তুলে আহির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? আহি তাজওয়ারের কাছ থেকে সরে বসে বলল, তুমি একটু দূরে থাকো, আমার দম বন্ধ লাগছে। তাজওয়ার গাড়ির কাঁচ নামিয়ে দিয়ে বলল, হাওয়া আসলে ভালো লাগবে। আহি ব্যস্ত রাস্তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তাজওয়ার আহির কোনো সাড়া না পেয়ে সোজা হয়ে বসে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। 2 মাস পর সুস্থ হয়ে আফিফ চারুশিল্পে ক্লাস করতে এলো। এই 2 মাস ছিল আহির কাছে 2 যুগের সমান। সে আফিফা বেগমের নম্বরে প্রতিদিন কল দিয়ে আফিফের খবর নিত। আফিফা বেগমের এই উষ্ণতা ভালোই লাগতো। তিনি আহির অগোচরে আহিকে পছন্দ করে ফেললেন। কোনো এক অচেনা মেয়ে তার ছেলের জন্যে এত চিন্তা করছে ভাবতেই তার আনন্দ হচ্ছিল। তিনি প্রতিদিন আফিফকে বলতেন, আজ মিষ্টি মেয়েটা কল দিয়েছে, তোর কথা জিজ্ঞেস করেছে। আফিফ কোনো উত্তর দিত না। সে এতটুকুই আন্দাজ করেছে এই মেয়েটা হয়তো সেই মেয়ে যে তাকে চিরকুট দিয়েছিল, তার ছবি এঁকেছিল, আবার তার জন্য একজোড়া স্যান্ডেল কিনেছিল। আর কিছুদিন আগেই মেয়েটা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আফিফ মায়ের কাছে শুনেছে মেয়েটার মা এসে হাসপাতালের বিল দিয়ে গেছেন। আফিফের যখন রক্তের প্রয়োজন ছিল তখন তারা দাতা জোগাড় করে এনেছিল। আফিফ এখন ভালোভাবেই জানে মেয়েটা তার সাথেই চারুশিল্পে ক্লাস করে, কিন্তু মেয়েটা কে সেটা আফিফ এখনো জানতে পারেনি। তবে তার জানার আগ্রহটা ঠিকই বেড়ে গেছে। তাই আজ সে মেয়েটাকে তা জানার জন্য ক্লাস শেষে ক্যানভাস নিয়ে চারুশিল্পের মাঠে চলে গেল। সেখানে বসেই রং মাখাতে লাগলো। এদিকে আহি আফিফকে আজ মাঠে দেখে অবাক হলো। সে ধীর পায়ে তার দিকে এগুতেই আফিফ হঠাৎ পাশ ফিরতেই তাদের চোখাচোখি হয়ে গেল। আফিফ আহিকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু আহি এখনো স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। আফিফ কেন দৃষ্টি সরাচ্ছে না সেই প্রশ্নটাই এই মুহূর্তে আহির মনে ধাক্কা খেতে লাগলো। এভাবে আফিফ তাকিয়ে থাকলে সে তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। আহির চারপাশ কেমন যেন ঘোলা ঘোলা লাগছে। মনে হচ্ছে তার শরীর থেকে কিছু একটা বের হয়ে যেতে চাইছে। আহি নিজেকে স্বাভাবিক করে আফিফের সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি সেদিন আমার কাছে একটা ক্যালিগ্রাফি বিক্রি করেছিলেন, মনে আছে? আফিফ রুকুজকে কিছু একটা ভেবে বলল, হ্যাঁ মনে পড়েছে। আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। তার জন্মদিনে তাকে গিফট করেছিলাম। আফিফ মৃদু হাসলো। আহি নিজেও মনে মনে হাসলো। সে কি সুন্দর করে মুখের উপর বানিয়ে বানিয়ে মিথ্যে বলে দিল। আর আফিফ বুঝলই না। আহি সেখানে আর দাঁড়ালো না।
আফিফ যদি বুঝে যায় চিরকুটের মেয়েটা আহি, তাই নিজের আবেগ দমিয়ে রেখে সোজা সামনে চলে গেল। চলে যাওয়ার সময় তার বারবার ইচ্ছে করছিল পেছন ফিরে তাকাতে, কিন্তু পিছু ফিরলেই সে ধরা খেয়ে যাবে, তাই সে হেঁটে চলে গেল। সেদিন যদি আহি পিছু ফিরত তাহলে দেখতে পেত আফিফ নামের প্রিয় পুরুষটি এক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়েছিল। আহি বাসায় এসে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। তার ঠোঁটে মিষ্টি হাসি। আজ আফিফ তার দিকে তাকিয়েছে। ইস, এর যে চমৎকার মুহূর্ত হয়তো আহির জীবনে খুব কম এসেছে। আহি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে তালা দেওয়া বক্সটি খুলল। পলিথিনে মোড়ানো আহির সেই জামা, যেখানে আফিফের রক্তের অস্পষ্ট দাগ এখনো বর্তমান। সালমা ফাউজিয়া জীবাণু ছড়াবে সেই ভয়ে জামাটা ধুয়ে দিয়েছিলেন। জামা ধুয়ে দেওয়ায় আহি 2 দিন খাওয়া দাওয়া করেনি। শেষে সেই জামাটার গায়ে অস্পষ্ট যেই দাগ রয়ে গিয়েছিল, ওটাকেই সে সম্বল করে আহি জামাটা বক্সে রেখে দিয়েছিল। এখন আহি সেই জামাটা পরেই ইসেলে নতুন ক্যানভাস বসালো আর বসে পড়লো আজকের মুহূর্তটার ছবি আঁকতে। খোলা মাঠে বসে একটা ছেলে ছবি আঁকার প্রস্তুতি নিচ্ছে। তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর ছেলেটা মেয়েটির দিকে তাকিয়ে আছে। ছবিটা এঁকেই আহি বলল, এই ভালোবাসার নাম কি দেয়া যায়? নিজের প্রশ্নে নিজেই হাসলো আহি। গানের সুরে বলল, রানী কো রাজা সে প্যার হো গয়া। আহির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেই তাজুয়ার তার গা ঘেঁষে বসলো। আহি চোখ মুছতে যাবে তখনই তাজুয়ার বলল, কেন কাঁদছো? আহি তাজুয়ারের দিকে তাকিয়ে বলল, আমার একা থাকতে ইচ্ছে করছে, একটু সরে বসলে খুশি হব। তাজুয়ার সরে বসতেই আহি আবার বাইরে তাকালো আর মনে মনে বলল, তুমি আমার জন্য ছবি হয়েই থাকবে, আর সেই ছবির নাম হবে রানীর অস্পর্শের রাজা। আহি মনোযোগ দিয়ে খাবারের মেনু দেখছে আর তাজুয়ার আহিকে দেখতে ব্যস্ত। কত মেয়ের সাথেই তার প্রেমের সম্পর্ক ছিল, এমনকি 2জন মেয়ের সাথে এখনো তার সম্পর্ক আছে। 2জনের মধ্যে একজন ভালোভাবেই জানে তাজুয়ার এই সম্পর্কে আগ্রহী নয়, কিন্তু টাকার লোভে সে তাজুয়ারকে ছাড়ছে না। আর অন্য মেয়েটা বোকা শোকা প্রকৃতির। বন্ধুদের সাথে বাঁচিয়ে ধরে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলেছিল তাজুয়ার। আহি দেশে আসার পর অনেক চেষ্টা করেছিল সম্পর্কটা শেষ করতে, কিন্তু ছিচকাতুনে মেয়েটা তাজুয়ারকে ছাড়া পাগল প্রায়। হুট করে ছেড়ে দিলে মেয়েটা নিশ্চিত উল্টো পাল্টা কিছু করে বসবে, আর এই মুহূর্তে তার ঘাড়ে মামলা উঠলে আহির মনে জায়গা পাওয়া আরো দুষ্কর হয়ে পড়বে। তাই সে ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে আহির সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তবুও তাকে মুগ্ধ হয়ে দেখে তাজুয়ার। কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে তাজুয়ার কখনো মুগ্ধ হয়নি, এমনকি কোনো মেয়েই আজ পর্যন্ত তাজুয়ারকে উপেক্ষা করতে পারেনি। চেহারায় মোটামুটি আকর্ষণ থাকলেও তাজুয়ার যে কাউকে তার কথা দ্বারাই সবচেয়ে বেশি আকৃষ্ট করতে পেরেছে। বোকা শোকা মেয়েরা তার কথার জালে সহজেই আটকা পড়ে যায়, আর ধূর্ত মেয়েদের কাছে তাজুয়ার খানের টাকাটাই আকর্ষণের বিষয়বস্তু। কিন্তু আহি এসবের ঊর্ধ্বে, তাই হয়তো তাজুয়ার আহির মায়ায় পড়ে গেছে। এমনিতেই সহজে পেয়ে যাওয়া কোনো কিছুর মূল্য নেই, মানুষের আগ্রহ দুর্লভ বিষয়ের দিকেই একটু বেশি। আহি মেনু একপাশে রেখে তাজুয়ারের দিকে তাকালো। তাজুয়ার এখনো আহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহি তা দেখে বিরক্তির সুরে বলল, অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুমি অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে আছো। তাজুয়ার বাঁকা হেসে বলল, অসভ্যের মতো তাকিয়ে থাকলে তুমি এই সভ্য রেস্টুরেন্টের পরিবর্তে কোনো হোটেল রুমে থাকতে। আহি তাজুয়ারের কথায় রেগে গেল। সে উঠে চলে যেতে যাবে তখনই তাজুয়ার তার হাত ধরে বলল, তোমার কথার উত্তর দিলাম মাত্র, তুমি রেগে যাচ্ছ কেন? আহি হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তাজুয়ার এত সহজে এই হাত ছাড়বে না। হঠাৎ একটা হাত এসে তাজুয়ারের হাতটা শক্ত করে চেপে ধরলো। তাজুয়ার প্রকুচকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালো। এদিকে হাত ঢিলে হতেই আহি নিজের হাত ছাড়িয়ে নিয়ে পাশ ফিরে দেখলো রাত দাঁড়িয়ে আছে। রাতকে দেখে আহি বলল, তুই এখানে? তাজুয়ার আহির সম্বোধনে স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ালো। রাতের দিকে তাকিয়ে বলল,
তুমি আহির ফ্রেন্ড? রাত আহির দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, কিন্তু আপনি কে? তাজু আর আহির পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতেই রাত ভ্রুকুচকে তাকালো। তাজু আর আহির দিকে ঝুঁকে দাঁড়িয়ে বলল, আমি আহির উড বি হাজব্যান্ড। আহি তাজুয়ারের হাত সরিয়ে দিয়ে রাতের পাশে দাঁড়িয়ে বলল, মোটেও না, এ হচ্ছে উড়ে এসে জুড়ে বসা শকুন। তাজুয়ার আহির কথা শুনে তার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। আহি তাজুয়ারের দৃষ্টি উপেক্ষা করে রাতের হাত জড়িয়ে ধরে বলল, চল আমরা অন্য কোথাও গিয়ে বসি। বাবা আমাকে জোর করে এই লোকটার সাথে পাঠিয়ে দিয়েছে। আমার একদম ইচ্ছে ছিল না এর সাথে আসার। তাজুয়ারের হাত মুঠো হয়ে এলো। সে আহিকে এক ঝটকায় নিচের কাছে টেনে এনে চাপা স্বরে বলল, তুমি বদ্ধ করে আমাকে শত অপমান করো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বাইরের মানুষের সামনে এমন ব্যবহার আমি একদম সহ্য করব না। রাত থমথমে কণ্ঠে বলল, জোর করে কিছু পাওয়া যায় না মিস্টার ডট ডট ডট। তাজুয়ার আহিকে ছেড়ে দিয়ে রাতকে উদ্দেশ্য করে বলল, I am Tazuar Khan, mind it, and don't dare to touch my lady. Mr. Dot, oh sorry, Mr. Azwar Khan. She is my friend. In fact, very close friend. So don't dare to touch my friend without her permission. তাজুয়ার আর রাত দুজনেই রাগের দৃষ্টিতে একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। আহি শক্ত করে রাতের হাত চেপে ধরল, কারণ রাত রাগ নিয়ন্ত্রণ করে হয়তো আজকের দিনটা ভুলেও যেতে পারে, কিন্তু তাজুয়ার এই দিনটা মনে রেখেই রাতের উপর হামলা করতে দুদণ্ডও ভাববে না। হঠাৎ লাবিবের আগমনে থমথমে পরিবেশটা জেগে উঠল। তাজুয়ার স্বাভাবিক হয়ে আহির পাশে বসে পড়ল। রাত আর লাবিব তাদের মুখোমুখি বসেছে। লাবিব একগাল হেসে আহিকে টিটকারি দিয়ে বলল, ওই পলস, তুই একদিনেই আস্ত একটা টাল পুটিয়ে ফেলেছিস। আহি চোখ বড় বড় করে লাবিবের দিকে তাকালো। তাজুয়ার কপাল ভাঁজ করে জিজ্ঞেস করলো, টাল মানে? মালের সভ্য সমার্থক শব্দ। তাজুয়ার হালকা হেসে বলল, এই শব্দ কি তুমি আবিষ্কার করেছো? ইয়েস, জিনিয়াস নামে। ভীষণ। রাত চাপা কণ্ঠে লাবিবকে বলল, তোর মাথায় কি গোবর আছে? আরে দুলাভাইয়ের সাথে একটু মস্করা না করলে জমে না, বুঝেছিস? দুলাভাই না, এই বাংলাদেশের টপ ক্রিমিনাল সিরাজ খানের ছেলে। লাবিব চেঁচিয়ে বলে উঠল। কি? তাজুয়ার আর আহি লাবিবের দিকে অবাক চোখে তাকালো। লাবিব মাথায় হাত দিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে তাজুয়ারকে বলল, শ্রদ্ধেয় দুলাভাই, আপনি কি আমার নাম জানেন? তাজুয়ার মাথা নেড়ে বলল, না, তুমি বললেই তো জানবো। লাবিব আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি চলি দুলাভাই, অনেক কাজ আছে আমার। লাবিব লাফিয়ে উঠে চলে গেল। রাত আহির দিকে তাকিয়ে রইল। তাজুয়ার রাতকে উদ্দেশ্য করে বলল, তোমার বন্ধু তো চলে গেছে, তুমিও এখন যেতে পারো। আসলে আমাদের একটু প্রাইভেসি দরকার। অনিচ্ছা সত্ত্বেও এবার রাতকে উঠতে হলো। মেজাজটা খারাপ হয়ে আছে রাদের। কি দরকার ছিল লাবিবের লাফিয়ে চলে আসার? এখন তার আহিকে বাধ্য হয়েই একা ছাড়তে হলো। রাত নিচে নেমে লাবিবের কান মলে দিয়ে বলল, ওই মদন, চলে এলি কেন? লাবিব কানে হাত বুলাতে বুলাতে বলল, চলে আসবো না? গুম হয়ে যাব নাকি? জানিস না ওরা মানুষ গুম করে দেয়। আহিকে নিয়ে একসাথে বের হতাম, আর ওই ছেলের সাথে আহিকে একা ছাড়ার কোনো মানেই হয় না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ আহি বাসায় যাবে না ততক্ষণ ওর পিছু নেব। লাবিব মুখ ছোট করে বলল, ভাই এই আহিকে জিনিস রে, বা আল্লাহ। রাত ভ্রুকুচকে পড়ল, কি জিনিস মানে? ওর পুরো 14 গোষ্ঠী ক্রিমিনাল। এই মেয়ে কোথা থেকে পদ্মফুল হয়ে সেই গোবরে জন্ম নিল, বুঝলাম না বিষয়টা। রাত বিরক্তির সুরে বলল, তুই কিছু বুঝবিও না। তোর মতো মাথা মোটা যেখানেই যাবে সেখানেই একটা না একটা ভেজাল করে আসবে। তাজুয়ার হতাশ দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে, আর আহি মনোযোগ দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত মেখে খাচ্ছে।
তাজু আর আহির উপর বিরক্ত। তারা এসেছে শহরের দামি রেস্টুরেন্টে, আর আহি খাচ্ছে আলু ভর্তা দিয়ে সাদা ভাত। দামি রেস্টুরেন্টে আহির পছন্দের এই খাবার না থাকায় তাজুয়ারের আদেশে ম্যানেজার খাবার তৈরির জন্য কিছু সময় চেয়ে নেন। এরপর প্রায় 1 ঘন্টা পর খাবার আসতেই আহি হাত দিয়েই ভাত মেখে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝখানে সে আঙ্গুলগুলো চেটে পুটে খাচ্ছে। তাজুয়ার আহির খাওয়া দেখে নিজের খাওয়াই ভুলে গেছে। আহি তাজুয়ারের দিকে কোনা চোখে তাকিয়ে পাকা হাসলো আর মনে মনে বলল, ভালো করে খাও তুমি। আজকের দিনটা যদি মাথায় থাকে তবে আর ভুলেও কখনো আমাকে নিয়ে বের হওয়ার কথা চিন্তা করবে না মিস্টার খান। এইভাবেই আমি তোমার রেপুটেশন ধুলোয় মিশিয়ে দিব। আহি আবার খাওয়ায় মনোযোগ দিল। এবার সে খুব যত্ন নিয়েই খাচ্ছে, একদম আফিফের মতো করে। আফিফের প্রিয় খাবার গরম ভাতের সাথে আলু ভর্তা। অ্যাক্সিডেন্টের পর আহি একবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিল। সেই দিনই সে জেনেছিল আফিফ আলু ভর্তা খুব পছন্দ করে। এরপর আহি বাসায় এসে মুনিয়া খালাকে বলে ভর্তা আর ভাত নিয়ে হাসপাতালে গেল। কিন্তু সেই দিনই আফিফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, আর তাই আফিফের সাথে তার দেখা হয়নি। আর সেদিনের পর থেকে আহির যখন খুব রাগ উঠত, সে নিজেই আলু ভর্তা বানিয়ে খেত, কারণ আফিফের প্রিয় কাজগুলোর মাঝেই সে আফিফকে খুঁজে পায়। আর যখন সে আফিফকে অনুভব করে তখন তার রাগ, কষ্ট সবকিছুই প্রশমিত হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়েই রাতকে দাঁড়িয়ে থাকতে দেখে তাজুয়ার আর আহি দুজনেই অবাক হলো। রাত আহিকে দেখে বলল, এতক্ষণ লাগে তোর খেতে? তাজুয়ার আহিকে আড়াল করে দাঁড়িয়ে রাতের মুখোমুখি এসে বলল, এক্সকিউজ মি, তুমি এখন এখানে কি করছো? আমি আহির সাথে যাব। আমি ওকে নিয়ে এসেছি, আমি ওকে নিয়ে যাব। আহি রাদের পাশে এসে দাঁড়িয়ে তাজুয়ারকে উদ্দেশ্য করে বলল, আমার রাদের সাথে একটা কাজ আছে। আজই আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু তোমার জন্য এখানে আসতে হলো। তাজুয়ার ভ্রুকুচকে বলল, কি কাজ? রাত উত্তর দিল, ভর্তির ব্যাপার নিয়ে। আমরা মাস্টারে ভর্তি হচ্ছি। তাজুয়ার গম্ভীর মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রাত একটা রিক্সা থামিয়ে আহিকে উঠতে বলতেই তাজুয়ার বলল, আহি তুমি রিক্সা করে যাবে? আহি তাড়াতাড়ি রিক্সায় উঠে বলল, আমার রিক্সায় চড়তে ভীষণ ভালো লাগে। তারপর রাতের হাত ধরে তাকেও রিক্সায় উঠতে বলল। তাজুয়ার আহি আর রাতের হাতের দিকে তাকিয়ে আছে। আহি তাজুয়ারের দৃষ্টি অনুসরণ করে এক নজর তাদের হাতের দিকে তাকিয়ে আবার তাজুয়ারের দিকে তাকালো। তারপর বলল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? রাত আমার বন্ধু, অন্তত মিস ফারজিয়া আর তোমার বন্ধুত্বের চেয়ে আমাদের বন্ধুত্বটা অনেকটা শালীন। আহির কথায় তাজুয়ারের বুকটা লাল হয়ে গেল। সে ভাবছে আহি ফারজিয়ার কথা কিভাবে জানলো। ফারজিয়া তার বর্তমান প্রেমিকা। এই মেয়েটাই তার টাকার পিছনে পড়ে আছে। রিক্সা চলে যেতেই তাজুয়ার ফোন হাতে নিয়ে ফারজিয়াকে কল করলো। আজই এই মেয়ের সাথে সব সম্পর্ক শেষ করবে সে সব ছাড়তে পারবে, কিন্তু আহিকে ছাড়া তার চলবে না। রাত আর আহি পাশাপাশি বসে আছে। রাত হঠাৎ রিক্সা থামিয়ে নেমে পড়ল। আহি রাতকে কিছু জিজ্ঞেস করার আগেই রাত রাস্তার ওপারে চলে গেল। কিছুক্ষণ পর হাতে দুটো ঝালমুড়ির প্যাকেট নিয়ে ফিরল। আহি ঝালমুড়ি হাতে নিয়ে বলল, তোর এখনো মনে আছে? রাত রিক্সায় উঠে আহির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মনে থাকবে না কেন? তোরা 4 জন প্রতিদিন স্কুল ছুটি হলেই ঝালমুড়ি কিনে মাঠে বসে বসে খেতে, আর আমি কতবার চাইতাম, কিন্তু তোরা ভাগ দিতে না। ভীষণ হারামি ছিলি তোরা। আহি হাসলো। রাত মুগ্ধ হয়ে আহির হাসি দেখছে আর মনে মনে ভাবছে, আহি, সেদিন থেকেই আমার তোকে ভালো লাগতো, কিন্তু আজও এই কথা তোকে বলতে পারলাম না। রাতের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আন মনে বলল, যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর সেই যাকে ভালোবাসে তার মনে আমার ভালোবাসার মানুষটার জায়গা হয় না। কি অদ্ভুত প্রেম নীলা। আহি বাসায় এসে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। আর তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আহি ভ্রুকুচকে বলল, দরজা খোলা আছে।
চুনি এক কাপ চা হাতে নিয়ে ঘরে ঢুকে আহির পাশে এসে দাঁড়ালো। আহি ভ্রুকুচকে কিছুক্ষণ চুনির দিকে তাকিয়ে রইল। আহির তাকানো দেখে চুনি লাজুক হেসে মেঝেতে বসে চায়ের কাপটা টেবিলের উপর রাখলো। আহি পা ভাঁজ করে চুনির দিকে ঘুরে বসে জিজ্ঞেস করলো, তুমি কেন এসছো? আমি তো চা খেতে চাইনি। চুনি দাঁত কেলিয়ে হেসে বলল, বেশি খুশি লাগতেছে আফামনি? কেন? আপনার বিয়া হইব, আমি নাচমু, শাড়ি পরমু, আমারে একখান শাড়ি কিনা দিয়ে নাফা। আমার বিয়ে হবে এই কথা তুমি কোথায় শুনেছো? মিশামিশি কথা কই না আমি, আজকেই ম্যাডাম আমারে কইল আপনার তাজওয়ার স্যারের লগে বিয়া। আহি মুচকি হেসে বলল, তা আমার বিয়ে হবে শুনে তুমি খুব খুশি তাই না? আমাকে আসতে না আসতেই বিদায় করে দিতে চাও? চুনি গালে হাত দিয়ে বলল, সি আফা, কি কোন এসব? আমি আর আম্মারে আপনার খুব ভালোবাসি, জানি আপনি এই বিয়াতে রাজি না, কিন্তু তাজওয়ার স্যারে দেখছেন কি সুন্দর একখান মুখখান, রাজকুমারের মতন চেহারা। সুন্দর চেহারার মানুষগুলোর মন সুন্দর হয় না, অগোছালো মানুষগুলোই বেশি সুন্দর হয়। আহি কথাটি বলেই দীর্ঘশ্বাস ছাড়ল। চুনি আহির হাত স্পর্শ করে বলল, আফা, আপনি বিয়া না করলে ম্যাডাম হয়তো উল্টাপাল্টা কিছু করব। তুমি ভয় পেও না চাঁদনি, মিসেস লাবণী আমার কোনো ক্ষতি করতে পারবেন না। বেশি হলে কিছু শারীরিক যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু আমার সয়ে গেছে চাঁদনি। পৃথিবীর সব যন্ত্রণা আমার মনের যন্ত্রণার কাছে তুচ্ছ। আমি ঠিকই এই দিনগুলো কাটিয়ে উঠব, কিন্তু তাদের কাছে মাথা নত করব না। এরপর আহি চুনির থুতনি ধরে বলল, তোমাকে আমি খুব সুন্দর একটা শাড়ি কিনে দিব, আমার বিয়ে হওয়ার অপেক্ষা করতে হবে না। চুনি গালে হাত দিয়ে আহির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আফা, আপনি কাউরে ভালোবাসেন? আহি মলিন হেসে বলল, একজন রাজাকে ভালোবেসেছিলাম, তার রানী হতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে প্রজা বানিয়ে ছেড়েছে, তার রাজ্যে আমি কোথাও নেই। চুনি চাপা স্বরে বলল, ওই পোলাটা যার ছবি আঁকছিলেন? আহি বলল, তুমি এখন যাও, আর শোনো, মিসেস লাবণী আর বাবা কাল বাইরে গেলেই গ্যারেজ থেকে আমার ছবিগুলো নিয়ে এসো। চুনি মাথা নেড়ে চলে গেল। সে চলে যেতেই আহি বালিশে মাথা ফেলে দিয়ে বলল, পাওয়া না পাওয়া হয়তো আমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু এ আর তোমাকে ভালোবাসা আমার নিয়ন্ত্রণের মধ্যে। আমি তোমাকে ভালোবেসে বেহায়া হয়েছিলাম, তারপরেও ভালোবেসেছিলাম। আমি তোমাকে ভালোবেসে পাগল হয়েছি, তারপরেও ভালোবাসতে ভুলিনি। এবার না হয় মৃত্যুও চলে আসুক, তখনও আমি তোমার উম্মাদ প্রেমিকা হয়েই থাকব, তোমার সেই অজ্ঞাত নামা ভক্ত, যার মনে এখনো দ্বিতীয় কোনো পুরুষের স্থান পায়নি। আমি সেই যে তোমার স্পর্শ না পেয়েও কলঙ্কিত হয়েছি। তোমাকে ভালোবাসার মতো সুন্দর কলঙ্ক আমার হৃদয়ে লেপ্টে আছে, আর এই কলঙ্ক নিয়েই আমি নিজেকে সম্পূর্ণ মনে করি। অন্ধকার আকাশের গায়ে আলো ছড়িয়ে দেয়া সেই চাঁদের মতো আমারও ভীষণ অহংকার, কারণ আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমার এই অহংকার কখনো কেউ ভাঙতে পারবে না। সকালে আহির আঁকা পুরনো ছবিগুলো আবার তার রুমে ফিরিয়ে আনা হলো। আহি ঠিক আগের মতো করে তার রুমটা গুছিয়ে নিল। দুপুরের দিকে রুম গোছানো শেষে আহি তার রুমের একপাশে মৃত পড়ে থাকা কাঠের গোল স্ট্যান্ডের উপর বসলো। তারপর চোখ বন্ধ করে আলতো হাতে স্ট্যান্ডটির উপর হাত বুলালো। এই কাঠের স্ট্যান্ডটির উপর দাঁড়িয়ে ছিল তার প্রিয় মানুষটির প্রতিকৃতি। সেই প্রতিকৃতিটা তো এখন আর নেই, আছে শুধু তার দাঁড়িয়ে থাকার সেই ভিত্তিটি। 2 বসন্ত পেরিয়ে গেছে, আহি এখনো তার মনের কথা আফিফকে জানাতে পারল না। তবে সেই বেনামি পত্রগুলো আফিফের ঠিকানায় ঠিকই পৌঁছে যায়, যেখানে আহি তার অনুভূতির কথা ব্যক্ত করেছে। তবে আফিফ তার অজ্ঞাত নামা প্রেয়সীকে না চিনলেও আফিফের প্রিয় জিনিসগুলো আহিকে ভালোভাবেই চিনে ফেলেছে, শুধু তাদের বলার ক্ষমতা নেই, নয়তো তারা আহির উন্মাদনার কথা আফিফকে জানিয়ে দিত। আফিফ প্রায় সাদা শার্ট পরত। আহি আফিফের পারিবারিক অবস্থা সম্পর্কে জানার পর ভেবেছিল তার হয়তো ভালো জামা নেই, কিন্তু পরে বুঝলো সাদা রং আফিফের ভীষণ প্রিয়। আফিফের পিছু নিতে গিয়ে অনেকবার সে খেয়াল করেছিল আফিফ ভ্যান গাড়ির সামনে দাঁড়ালে সাদা রঙের টি শার্টগুলোই খুঁজে বের করে, আর এটা জানার পর থেকে আহির প্রিয় রং হয়ে গেল সাদা। এরপর সে প্রতি সপ্তাহে
সাদা জামা পরেই চারুশিল্পে যেতে লাগলো যাতে আফিফের নজর পড়ে, কিন্তু আফিফ আহির দিকে ভালোভাবে তাকায় না। হঠাৎ তাদের চোখাচোখি হয়ে গেলে আফিফ চোখ সরিয়ে নেয়। তবে সেদিনের পর থেকে আহি সাদা রংটাই তার হৃদয়ে জড়িয়ে নিয়েছিল। রং যদি কথা বলতে পারতো তাহলে আফিফকে বলতো, দেখো আফিফ, মেয়েটা তোমার জন্য বেরঙিন হয়েছে, তুমি কি তার জীবনটা রাঙিয়ে দিতে আসবে না? একদিন রাস্তার পাশে ফুল গাছের ভ্যান দাঁড়িয়েছিল। আফিফ সেই ভ্যানের সামনে গিয়ে অনেকক্ষণ ফেরিওয়ালার সাথে কথা বলে চলে গেল। আফিফ চলে যেতেই আহি সেই ভ্যানের সামনে এসে লোকটাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, আফিফ নাকি অলকানন্দা ফুল খুঁজছিল। আহি ভাবতে লাগলো, যেই ফুল ভ্যানে নেই সেই ফুল খোঁজার অর্থ নিশ্চয়ই সেটা আফিফের প্রিয় ফুল। ব্যাস, আহি সেই দিনে নার্সারিতে গিয়ে অনেকগুলো অলকানন্দা ফুলের চারা এনে তার বারান্দা সাজিয়ে ফেলল। এখনো আহির প্রিয় ফুলগুলোর মধ্যে অলকানন্দার উপস্থিতি আছে। আগে আহি এই ফুল চিনতই না, কিন্তু এখন রোজ অলকানন্দাগুলো আহির অনুভূতির সাক্ষী হয়। তারা যদি কথা বলতে পারতো তাহলে ফিসফিসিয়ে আফিফকে গিয়ে বলতো, দেখো আফিফ, মেয়েটা তোমার মাঝে এতটাই ডুবে গেছে যে তোমার প্রিয় ফুল স্পর্শ করেই সে তার সকালটা শুরু করে। তুমি কি তার সকাল দেখার সঙ্গী হবে না? এই 2 বসন্তে আহি আফিফের কাছে না এসে তাকে যতটুকু চিনেছে ততটুকু কেউ আদেও তাকে চিনতে পেরেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।